নমস্কার। আজ 11ই জানুয়ারি 2024। আমরা এসেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের মামাবাড়ি, সারাটি গ্রাম, তাই তো? এটা মামাবাড়ি। এটা হুগলি জেলার এটি অনেক প্রসিদ্ধ এলাকা। তো আমাদের সাথে একজন এখানকার ডাক্তারবাবু আছেন। উনি 2 বছর ধরে আমাদের সাথে জ্যাকপট দিয়ে চাষ করছেন। আমাদের কোম্পানির সাথে জৈব চাষের কী কী গুণাগুণ উনি দেখছেন। তো এটা হচ্ছে ওনার আলু বাড়ি। ওই ধানও হয়েছে, সব জমিতে ভিজিট করা এই মুহূর্তে সম্ভব হবে না। তো সরাসরি সাথে আরও দুজন কৃষক বন্ধু আছেন। উনি যেতে যেতে আমাদের কথা শুনে দাঁড়িয়ে পড়লেন হাতে ধামা নিয়ে। তো ডাক্তারবাবু, আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আপনার নাম? দীপঙ্কর দত্ত। আপনি যে জ্যাকপট দিয়ে চাষ করছেন, কি উপকার পাচ্ছেন? জ্যাকপট দিয়ে চাষ করলে মোটামুটি মাটির যে গুণগত মান, এটা সর্বোপরি মাটি আগে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। একদম। মাটির মধ্যে কোনো জড়তা থাকবে না, কারণ সেটা আমি তো সব জমিতে দিইনি, কিছু কিছু জমিতে দিয়েছিলাম, তার রেজাল্ট আমি পেয়েছেন? প্রথম বছর একটু রেজাল্ট কম হওয়ার জন্য আপনি নেগেটিভ হয়ে গেছিলেন। হ্যাঁ পরের বছর আবার রেজাল্ট পেতে আবার পজিটিভ হয়েছে, তাই তো? হ্যাঁ। তো ওই যে বললাম, কৃষি হচ্ছে নির্ভর করে, প্রথম হচ্ছে বীজ, তারপর হচ্ছে ওয়েদার, তারপর হচ্ছে মাটি, তারপরে হচ্ছে সার। তো আমাদের জ্যাকপটের গায়ে কি সার কথাটা লেখা আছে না সয়েল বুস্টার লেখা আছে? না, সয়েল বুস্টার লেখা আছে, সার লেখা নেই। কারণ হচ্ছে সেটা মিথ্যে কথা বলে কি কি হবে? কিন্তু অনেকে ভুল ধারণা করে, ভাবে যে এটা বোধহয় সার। না, ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি কিন্তু যেটা গোলকদা বলেছিলেন, মানে গোলকদা নয়, কাশীনাথ ঘোষ হুম বলেছিলেন, হুম হ্যাঁ, সেই অনুযায়ী তো আমি গত এই মানে এর যে আগে বর্ষাটা গেল দিতে পারিনি, তো কারণ হচ্ছে 24শে জ্যৈষ্ঠ সেই মুষলধারে বৃষ্টি, হ্যাঁ 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 এ হ্যাঁ, আল ও আল সব সমান হয়ে গেল। একদম একদম একদম। এবার এনে আমি কি করবো, ওনাকে ফোনও করেছি। না, প্রকৃতিও একটা বক্স করে না, প্রকৃতি ছাড়া চাষ হবে না। তো প্রকৃতির বাইরে যদি হঠাৎ করে গরম পড়ে যায়, আপনি যাই দেন না কেন আলু গায়ে রাখতে পারবেন না, পারবেন? না, পারবেন না। তো সাথে আরেকজন কৃষক বন্ধু আছে, উনি ওনাকে যাওয়ার পথে আমি আপনার নাম? আমার নাম বনমালী সাঁতরা। আপনি এখানেই বাড়ি? হ্যাঁ, এখানে সারাটি গ্রাম। সারাটি গ্রাম। তো আপনি কি যাওয়ার পথে আপনি দেখলেন যে আমরা কোম্পানির তরফ থেকে ভিজিট করতে এসেছিলাম, উনি যেহেতু জৈব পদ্ধতিতে চাষ করছেন, তো আমি গাছের পার্থক্য দেখালাম, যে গাছটার ডাঁটাটা টিপে দেখতে বললাম, আপনি টিপে দেখলেন? টিপে দেখলাম গাছটা শক্ত আছে, গাছের ডাঁটাটা শক্ত। মানে আপনি কোম্পানি সেটিং করা কোনো লোক নয় তো? না না, আপনি আপনার আমাকেও দেখেননি, আমি প্রথম দেখলাম আজকে। আপনাকে আমি প্রথম দেখি। এই তো আমি প্রথম দেখলাম। তো গাছের পান কীরকম লাগছে? গাছের যেটা পান বলি আমরা, এই যে গাছের কালার আর গাছের পাতা সহ যে এরিয়াটাকে, এটা পান বলা হয় আর কি, মানে কতটা বৃত্ত নিচ্ছে। গাছটা 31 দিনের গাছ, 31-32 দিনের গাছ। হ্যাঁ, গাছটা দেখে কি মনে হচ্ছে? গাছটা দেখে মনে হচ্ছে ভালো, সতেজ সবল। সতেজ সবল। আর সতেজ সবল হলে আলু ভালো হবে না খারাপ হবে? আলু ভালো হবে। আর দেখুন আমাদের পিঠে লেখা আছে, এবার কাশীনাথবাবু পিঠটা করুন। আমাদের লেখা আছে বিষমুক্ত কৃষি, ঋণমুক্ত কৃষক, বিষমুক্ত ভোজন, কিষাণ আত্মহত্যা মুক্ত ভারত। আচ্ছা, গাছের ডাঁটা যদি এরকম শক্ত হয়, ধানের ডাঁটা যদি শক্ত হয়, তাহলে মাজরা সহজে আক্রমণ করবে, ধসা সহজে আক্রমণ করবে? না, আক্রমণ করবে না। আপনার মেরুদণ্ড যদি শক্ত থাকে, আপনাকে সহজে মারতে আসবে? না না, আসবে, কেউ সাহস হবে? আর মেরুদণ্ড যদি নুয়ে থাকে, নিয়ে থাকে মারতে আসবে, মারতে আক্রমণ আসবে। করবে। ঠিক, আমরা বলতে চাইছি জৈব পদার্থ যদি জমিতে ব্যবহার করা হয়, তাহলে মাটির ক্ষমতা বাড়বে। মাটির ক্ষমতা বাড়লেই গাছের ক্ষমতা বাড়বে। আর কৃষকরা যে গরিব হয়ে যাচ্ছে বীজ কিনতে আর বীজ হজম করতে, হুম, বীজ কিনতে ফতুর হয়ে যাচ্ছে। করতে হয়ে গেছে। আবার সেই বীজটা শরীরে ঢোকার পর তার যে রোগ তৈরি করছে, সেই রোগটা সুস্থ করতে হসপিটাল, ডাক্তারখানা, ওষুধের দোকানে পয়সা দিয়ে চলে আসছে। হুম, তার ফলে কৃষক কী করছে? চাষ ছেড়ে পালিয়ে যাচ্ছে। আর সবাই যদি চাষ ছেড়ে পালিয়ে যায়, শহরের বাবুরা খেতে পারবে? শহরের আপনি লোক- খেতে পাবেন? হ্যাঁ, গ্রামের লোকও খেতে পারবে না। আগে তো শহরের লোক চাষ যদি হতো। ফসল না কেন, আমরা খেতে পাবেন? না, আর আপনারা চাষ না করলে শহরের লোক খেতে পাবে? না, আর শহরের লোক সবাইকে যদি বিষ খাইয়ে কালকে হসপিটালে ভর্তি করে দেন, হুম, আপনার আলু বিক্রি হবে? না, আলু বিক্রি হবে না। আপনার 8 বস্তা ফলিয়ে কিছু লাভ হবে? না, কোনো লাভ হবে না। 2 টাকা কেজি আলু বিক্রি করতে পারবেন না। না, তাই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আমাদের আজকে মানুষ বেড়ে গেছে, জমি কমে গেছে, তা সত্ত্বেও কৃষকরা ফুলকপির দাম শুনছি 1 টাকা পিস। হুম, কেন? তাহলে ম্যাক্সিমাম অসুস্থ হসপিটাল নার্সিংহোমে ভর্তি। তারা যদি হসপিটাল নার্সিংহোমে ভর্তি থাকে, তাহলে আপনার ফুলকপি, শশা, আলু খাবে কে? খাবে কি? সবাই যদি সুগারের রুগী হয়, তাহলে আলু খাবে কে? খাবে না, আপনি আলু বেশি ফলিয়ে লাভ হবে আপনার কিছু? খাবে না, আপনি যে টাকা জমিতে ঢালবেন, সে টাকাও পকেটে নিতে পারবেন না। না। দাম লাভ তো দূরের কথা। হ্যাঁ, হ্যাঁ, আসে না, ওই তো ভুল সিদ্ধান্ত, আমরা ভুল পদ্ধতিতে চলছি, এটা আমরা বলছি যে আমরা চাষটাকে আচ্ছা, দেশি মুরগির দাম পান? দেশি মুরগির দাম পাওয়া যায় না? পাওয়া যায় কিন্তু হাত দেওয়া যায় না। তাহলে সেও তো একজন চাষি, হুম, সেও সে তো দাম পাচ্ছে। আপনি ব্রয়লার মুরগির চাষি আবার 120 টাকা করে টোটো করে হাঁকতে হাঁকতে যাচ্ছে, কেন হচ্ছে? আপনি যদি কোয়ালিটি ফসল তৈরি করেন, কোয়ালিটি খদ্দের আছে। কোয়ালিটি করতে হবে। সচিন তেন্ডুলকর আপনার খাবার খায় না, না,
ঠিক, আপনার খাবার কে খায়? ওই পাশের বাড়ির লোক খায়, আর ও ধানে বীজ দিয়ে আপনাকে খাওয়াচ্ছে, তাই তো করছে? যাক, আমরা যে ব্যবহার করাচ্ছি এটা দিয়ে, এটা কি উপকার হচ্ছে মানুষের কিনা সেটা আপনি বলতে পারবেন না। যা ডাক্তারবাবু, আপনি কি বলছেন, উপকার হচ্ছে মানুষের? কোনটা? এই যে জ্যাকপট দিয়ে আমরা জ্যাকপট দিয়ে চাষ করে সেইটা ঘরে ধান সিদ্ধ করে খাওয়া যায়, তাহলে উপকার পাবে। উপকার পাবে। আর আপনি আরামবাগ মিটিং গেছিলেন? কারণ আমি দুটো না, আরামবাগে যেতে পারিনি সেদিনও, বাবার প্রেসার টেসার বেড়ে গেছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যেতে পারেন। আমি যেতে পারিনি। তবে ওনার কাছে দুগাল মুড়ি খেয়েছি, আর কেনা মুড়িও আমি ওই খেতে খেতে পরীক্ষা করে দেখেছি, দুটো মুড়ির স্বাদ আলাদা আলাদা। আর আমাদের দরকার জ্যাকপট চাল আপনি কাশীনাথের কাছে নিয়ে আসবেন। আমাদের তো চাল ভঞ্জপুরে বানানো হচ্ছে হাস্কিং পদ্ধতিতে, চালটা খেয়ে দেখবেন। জৈব খাবারের যে গুণাগুণ, উনি তো বললেন দেশি মুরগি হাত দেওয়া যায় না, তাহলে দেশি মুরগির কি 4টে পা আছে? না, দুটো বার। দুটো পা আছে, শুধু তার কোয়ালিটির জন্য দাম বেশি, এটার দাম বেশি। তাই না? এখন যদি তাহলে আমি যদি কোয়ালিটি ফসল তৈরি করি, আমাকে 1 টাকা কেজি ফুলকপি 1 টাকা পিস বেচতে হবে না, হবে? আপনার এখন ফসলটা ওঠার পর আপনার দায় কাকে বেচবো। তা ধন্যবাদ সকলকে। যাক, আপনারা যে মোটামুটি যে জৈব দিয়ে চাষ করছেন ডাক্তারবাবু, আপনারা লক্ষ্য রাখুন। পরে দেবো, একদিনে তো জৈব হবে না, ধীরে ধীরে আসতে হবে। কারণ একজন মানুষ আর নেশাগ্রস্ত হয়ে গেছে, আমরা কীটনাশক আর রাসায়নিক সারের দাস হয়ে গেছি এখন, তাই না? সমস্ত কৃষক কীটনাশক আর রাসায়নিক সারের দাস হয়ে গেছে। কেউ বলতে পারবে না যে আমি কীটনাশক রাসায়নিক সার একদিনে চাষ করতে পারবো, কিন্তু আমরা সেই পথটা দেখাচ্ছি ধীরে ধীরে। আচ্ছা, রাসায়নিক সার আপনি অন্যান্য জমি থেকে কম দিয়েছেন আপনি অন্যান্য বছরের তুলনায়? হ্যাঁ, কম দেওয়া আছে। কতটা কম দিয়েছেন? 20%, 25%? না, অতটা না হলেও 15% অবশ্যই। 15% কম দিয়েছে, মানে ভয় আছে বলে এখনো 15% কম। বিশ্বাসটা এখনো জৈবর মধ্যে এসে প্রবেশ করছে। আমার বাপ ঠাকুর তো বিশ্বাস জৈব দিয়ে করে গেছে, আমরা রাসায়নিক এনেছি। উনি ওইখানেই হাত দিয়ে এখন বসে আছে যে আমি যদি 3 বস্তা দেই, আমি না, 2.5 3 বস্তা বস্তা দেবো, বিঘে দেওয়া না, বাকি জৈবটা আমি দিয়ে টেস্ট করবো অন্য জায়গায়। একদম। এরকম একটু আমি বেশি বলতে যাচ্ছিলাম, ও বললো যে দিয়েছি মানে ও ধীর সুস্থে বলছে যে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি না, 15% কম দিয়েছি জৈবের উপর হিসাবের মতো। অ্যাকচুয়ালি ভরসা করতে পারেনি এখনো পর্যন্ত। না, জৈব একদিনে হবে না, জৈব হচ্ছে ধীরে ধীরে হবে। এবার দেখা যাচ্ছে যে জৈবকে দিয়ে এই জমিটা মার খেলো, ওইটা রাসায়নিক উঠে বললো, হুম। তখন দেখা যাচ্ছে ওগুলো তো জৈবটা না করলেই ভালো, যে রাসায়নিক দিয়ে করলেই ভালো। ঠিক, কিন্তু ঠিক সেই কথা বলেছেন। জিনিসগুলোকে মনটা খারাপ